ভোরের দিকে বাসায় ফিরে রাজ ফ্রেশ হয়ে ফজরের নামাজ পড়ে নিল সে। ফরিদানটি নাস্তা রেডি করে দিতে চাইলেও নিষেধ করে। লং জার্নি করায় আপাতত কিছু খাওয়ার ইচ্ছে নেই, হয়তো এখন একটু বিশ্রামের প্রয়োজন তার। ফেরার পথে দুইটা বই নিয়েছিল রাজ, বিশ্ব রাজনীতি রিলেটেড বই। সেগুলো ব্যাগ থেকে বের করে হাতে নিতেই রুমে আগমন ঘটে রুশানের। ক্লান্তি নিয়ে সোফায় বসে শরীরের ভর ছেড়ে দিল। চোখ ও চেহারা দেখে মনে হচ্ছে ঘুম হয়নি রাতে। রাজ বই হাতে তার পাশে এগিয়ে গিয়ে বসে, প্রশ্নবোধক দৃষ্টি নিক্ষেপ করে শান্ত গলায় বলে, চিন্তিত মনে হচ্ছে খুব, ঘুম হয়নি রাতে? একটা হতাশার শ্বাস ছাড়ে রুশান, অতঃপর রাজের দিকে চেয়ে বলে, আর ঘুম? লাস্ট কবে নিশ্চিন্তে ঘুমিয়েছি সেটাও মনে নেই। একের পর এক দুশ্চিন্তা যেন পেছনে লেগেই আছে। রুশানের অবস্থা বুঝতে পারে রাজ, ভরসা সূচক হাত রাখে রুশানের কাঁধে। চেহারায় স্বাভাবিক ভাব ধরে রেখে বলে, বাড়ির খবর কি? রাইসা কেমন আছে? এবার যেন পুরোপুরি হতাশায় ডুবে গেল রুশান। এইটাই যেন তার দুশ্চিন্তার অন্যতম একটা কারণ। গোপনীয়তা শব্দটা তাদের মাঝে খুব একটা নেই বললেই চলে। গত 3 দিন রাইসার সাথে কোনো প্রকার যোগাযোগ নেই রুশানের। যতবারই রুশান যোগাযোগ করেছে ততবারই যেন তাকে দূরে ঠেলে দিতে চাইছে রাইসা। কারণ রাইসা তার এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিতে চায় রুশানকে। যেই রাগে গত 3 দিন রাইসার সাথে কোনো যোগাযোগ রাখেনি রুশান। হয়তো রাইসার এরূপ আচরণে তার প্রতি চাপা অভিমান। রাজের সাথে সবটা শেয়ার করেই নীরব হয়ে বসে রইল সে। রুশানের মনের অবস্থা বুঝতে পারে রাজ, রাইসার মনের অবস্থাও আন্দাজ করতে পারছে কিছুটা। ছোট করে একটা শ্বাস ছাড়ে সে, অতঃপর রুশানের দিকে চেয়ে বলে, এমন একটা পরিস্থিতিতে রাইসার এরূপ আচরণ অস্বাভাবিক কিছু না। তার দিকটা চিন্তা করে দেখ, সময়টা কিভাবে পার করছে সে হয়তো চাইছে তুই ভালো থাক। আচ্ছা, তার জায়গায় তুই হলে কি করতি? নিশ্চয়ই একই রকম কিছু একটা বলতি, তাই নয় কি? কিছু বলল না রুশান, নিশ্চুপ হয়ে বসে রইল সে। রাজ পুনরায় বলে, তোর চাওয়া কি? রাইসা। কথার পিঠে কথা বলার মতোই উত্তর দেয় রুশান। মৃদু হাসে রাজ, অতঃপর হাতের একটা মোটা বইয়ের দিকে চেয়ে বলে, বুঝতে পেরেছি তোর অভিমানের কারণটা, কিন্তু অভিমানকেও কখনো খুব বাড়তে দেওয়া উচিত না। ধর এই বইটা, খুব বেশি ওজন না এটা। তোকে যদি বলি বইটা এক হাতে এভাবে ধরে রাখ, এটা তোর জন্য কঠিন কিছু হবে না। খুব সহজেই তুই বইটা তুলে ধরে রাখতে পারবি, কিন্তু 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা পর তোর জন্য এটা অনেক কষ্টসাধ্য হয়ে উঠেছে। হাত অবশ্যই উঠবে, অথবা হাতে ব্যথা শুরু হয়ে যাবে। বইটা খুব ওজন মনে হবে তখন, কিন্তু এই সময়টায় বইটার ওজন একটুও বাড়বে না। আমাদের জীবনের রাগ, অভিমানগুলো ঠিক এমনই। এটাকে যতক্ষণ ধরে রাখবি এটা ততই ভারী মনে হতে থাকবে। মাথা তুলে রাজের দিকে তাকায় রুশান। হয়তো উদাহরণটা প্রভাব ফেলেছে তার মনে। তাকে নিশ্চুপ দেখে রাজ পুনরায় বলে, আর শোন, অনেক মেয়ে খুব চাপা স্বভাবের হয়। কিছু কিছু সময় তাদের মন বোঝা কষ্টসাধ্য হয়ে ওঠে। যেমন রাইসা, তুই এগিয়ে গেলে সে পিছিয়ে যাচ্ছে, তুই কাছে টেনে নিতে চাইলে সে তোকে দূরে ঠেলে দিচ্ছে। হয়তো সে মুখে এমনটা বললেও মন থেকে চাইছে না। সে পিছিয়ে গেলে তুই সামনে এগিয়ে যা, সে দূরে সরে যেতে চাইলে তুই তাকে কাছে টেনে নে। সে মুখে বলেছে তার জীবন থেকে সরে যেতে, কিন্তু মন থেকে ঠিকই চাইছে তুই সারা জীবনের জন্যই তার পাশে থেকে যা। বেশিরভাগ মেয়েই এমনই হয়। রাজের সাথে কথা শেষ করে বাসা থেকে বেরিয়ে যায় রুশান। ক্লান্তিতে পুরো রুম অন্ধকার ও নিস্তব্ধ করে ঘুমিয়ে পড়েছে রাজ। এই মুহূর্তে শরীরকে বিশ্রামে পাঠানোই যেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সকাল 8টা। দরজায় কলিং বেল বাজতেই দরজা খোলে আরশি। হঠাৎ ছেলের আগমনে খানিকটা অবাক হয় সে। রাইসা এখনও এই বাড়িতেই, কারণ রুশান বলে গিয়েছিল রাইসাকে যেন কোনোভাবেই তাদের বাড়িতে বা অন্য কোথাও যেতে না দেওয়া হয়। এ বাড়িতে তার জন্য নিরাপত্তা নিশ্চিত করে তবেই এখান থেকে গিয়েছিল সে। নাস্তা শেষে ফোন হাতে রুমে বসেছিল রাইসা। রুশানের আগমনের খবর কানে পৌঁছাতেই মৃদু কেঁপে উঠে সে। উঠে দাঁড়াতেই রুমে প্রবেশ করে রুশান। দরজা বন্ধ করে দিল ভেতর থেকে। রাইসা খানিকটা চমকে বলে, কি হয়েছে আপনার? এমন দেখাচ্ছে কেন আপনাকে? উত্তর দিল না রাজ, উত্তর দিল না রুশান। চুপচাপ এগিয়ে এসেই শক্ত করে জড়িয়ে ধরে রাইসাকে। তার এমন কাণ্ডে যেন হতভম্ব হয়ে ওঠে রাইসা। নিজেকে ছাড়িয়ে নিতে চাইলেও ব্যর্থ হচ্ছে সে। রুশান তার নীরবতা কাটিয়ে বলে, এই 3 দিনের মাঝেই আমরা বিয়ে করব। থেমে গেল রাইসা, অসম্মতি জানিয়ে বলে, এটা সম্ভব না রুশান ভাই, আমি আগেই বলে দিয়েছি আমাদের পথ আলাদা। আমি চাই না আপনাকে। সত্যি কি আমাকে চাস না? তৎক্ষণাৎ উত্তর দিল না রাইসা। কিছুটা সময় নিয়ে বলে, না। রুশান বলল, কিন্তু আমি চাই। হাতে ধরে নিজের জীবনটা কেন ধ্বংস করবেন? নিজের জীবন ধ্বংস করে হলেও বিনিময়ে তোকে আমার করে চাই। রুশান বলল, নিজের জীবন ধ্বংস করে হলেও বিনিময়ে তোকে আমার করে চাই। বিপরীতে নিশ্চুপ হয়ে গেল রাইসা। রুশান পুনরায় বলে, যদি বলি তোর মাঝেই আমার জীবনের সব সুখ লুকিয়ে, তবে কি আমার ভালোর জন্য আমার সেই সুখ কেড়ে নিতে পারবি? আবারও নিরত্তর রাইসা। রুশানের প্রতিটা কথার সাথেই বুকটা কেঁপে কেঁপে উঠছে যেন। উত্তর নেই তার কাছে। নিস্তেজ হয়ে দাঁড়িয়ে রইল সে। কি করবে ভাবতেই যেন মস্তিষ্ক শূন্য হয়ে আসে তার। তাকে এখনও নিজের সাথে মিশিয়ে রেখেছে রুশান। দুজনের মাঝেই নীরবতা।
রুশানের পরপর নিঃশ্বাসের সাথে হার্টবিটের শব্দ যেন কানে বাজছে রাইসার। দু চোখ বুজে নিল সে, দু হাতে আঁকড়ে ধরে রুশানকে, যেন দুটি ভগ্ন হৃদয় একত্রিত হয়ে প্রাণ ফিরে পেয়েছে। রাইসার আলিঙ্গনের প্রশান্তিতে পুরো শরীর জুড়ে শীতল শিহরণ বয়ে যায় রুশানের। বুঝতে বাকি নেই মুহূর্তেই বোম গলে পানিতে রূপ নিয়েছে। রাইসার সম্মতির আভাস পেয়ে আলতো করে কপালে চুমু এঁকে দিল রুশান। অতঃপর নিস্তেজ স্বরে বলে, যদি মন থেকে একবার বলিস চলে যান তাহলে চলে যাব, সত্যিই আর ফিরবো না। কয়েক সেকেন্ড নীরব রইল রাইসা। রুশানকে আবার শক্ত করে আঁকড়ে ধরে বলে, না যাবেন না, ফরিদানটির বাসায়। এখন মেয়েটার পেছনে সেই নরপশুগুলো পড়ে আছে, পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে তাকে। এমন অবস্থায় কি করে মেয়েটাকে একা ছেড়ে দিই বলো? তাই তুষারকে বললাম এখানে নিয়ে আসতে। রাজের দিকে চেয়ে কথাটা বলে ফরিদানটি। ভাবান্তর হয়ে নীরব রইল রাজ। পাশ থেকে তুষার বলে, তুমি বলেছিলে যারা অসহায় এবং সাহায্যের প্রয়োজন তাদের যেন কখনো ফিরিয়ে না দেই। কিছু সময় নিশ্চুপ থাকে রাজ, অতঃপর তুষারের দিকে চেয়ে শান্তস্বরে বলে, দুনিয়ার সবচেয়ে জটিল কিছু থাকলে তার মাঝে একটা হলো মানুষ চেনা। তাই অসহায় নির্বাচনেও তোমাকে সবসময় সতর্ক থাকতে হবে। হয়তো অসহায় নয় এমন মানুষও তোমার দুর্বলতার সুযোগ নেবে। বলেই থামে রাজ, কিছু বলছে না তুষার। পাশ থেকে ফরিদানটি পুনরায় বলে, মেয়েটা সত্যিই সহজ সরল, অসহায় তা দেখেই বোঝা যাচ্ছে। আরেকটা দিক আমাকে খুব মুগ্ধ করেছে, মেয়েটা খুব হেল্পফুল। গতকাল থেকে আমার সব কাজ নিজের হাতে ধরে করেছে। এত করে নিষেধ করলাম শুনলই না। পাশ থেকে তুষারের চেহারায় হালকা হাসি ফুটিয়ে বলে, গ্রামের মেয়েরা এমনিতেই সাংসারিক কাজে খুব দক্ষ হয়। ফরিদানটি তাল মিলিয়ে বলে, একদম। এর মাঝেই চা হাতে সেখানে উপস্থিত হয় মধু। তাদের সামনে চা রেখে রাজকে উদ্দেশ্য করে সালাম দিল সে। অতঃপর মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সালাম নিল রাজ। ফরিদানটি চায়ের কাপে চুমুক দিয়ে বলে, মাশাল্লাহ, নাম যেন মধু। নাম যেমন মধু, চায়ের স্বাদও ঠিক এমনই। নিশ্চুপ রইল রাজ। তীক্ষ্ণ দৃষ্টিতে এক পলক তাকালো মেয়েটার দিকে। খানিকটা গম্ভীর স্বরে প্রশ্ন করে, কোথা থেকে এসেছো তুমি? মধু বলল, জি ভাইয়া, ভোলা থেকে। পড়াশোনা করো? ইন্টার অবধি পড়েছিলাম, আর পড়া হয়নি। ইন্টারের সার্টিফিকেট আছে? জব করতে হলে তো সেটার প্রয়োজন পড়বে। মধু বলল, না, ওটা বাড়িতে। যদিও মেয়েটার পরিচয় জানার জন্য সার্টিফিকেটের কথা বলেছিল রাজ। অতিথি হিসেবে বেশি প্রশ্ন করাটাও খারাপ দেখায়, তাই আপাতত আর কথা বাড়ালো না সে। চায়ের কাপ হাতে তুলে নিল। কথা শেষ হতেই মাথা নিচু করে সেখান থেকে চলে গেল মধু। চায়ের কাপে চুমুক দিয়ে ফরিদানটি বলে, মেয়েটা সত্যিই খুব লক্ষ্মী। পুনরায় কিচেনে এসে দাঁড়ায় মধু। উকি দিয়ে রাজ, তুষার ও ফরিদানটির দিকে তাকালো এক নজর। অতঃপর মৃদু হেসেই একটা শ্বাস ছাড়ে সে। স্মরণ করে তাকে দেওয়া সেই দায়িত্বের কথা। সেদিন রুশানকে মারতে ব্যর্থ হয়ে স্নিগ্ধা যখন বিদ্যুতের সামনে দাঁড়ায়, লজ্জা ও তীব্র অনুশোচনা নিয়ে বলেছিল, হয়তো আমায় মেরে ফেলুন, নয়তো আরেকটা সুযোগ দিন। রুশানকে মারতে না পারলে আমার ব্যর্থতা মেনে নিতে পারবো না। বিদ্যুৎ তাকে থামিয়ে দিয়ে বলে, রুশান মরবে, সময় হোক। এখন তোমার জন্য একটা নতুন দায়িত্ব অপেক্ষা করছে, খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব, যা তাদের সবকিছুই লণ্ডভণ্ড করে ফেলবে। এখন দ্রুতই নিজেকে সেই দায়িত্বের জন্য প্রস্তুত করে নাও। স্নিগ্ধা কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করে বলে, কি সেটা? নিশ্চুপ হয়ে একটা টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় বিদ্যুৎ, যেখানে 5টা ছবি রাখা, যেগুলো হাতে তুলে নিল সে। প্রথমে রুশানের ছবি টেবিলে রেখে বলে, ওর সাথে যারা যারা থাকে তাদের কাউকে আমার বিশ্বাস হয় না। আর মেয়ে দিয়ে রুশানকে ইমপ্রেস করা সম্ভব না, কারণ সে রাইসা ছাড়া আর কাউকে গ্রহণ করবে না। অতঃপর রাজের ছবি টেবিলে রেখে বলে, সে একজন ভদ্র টিচার, তবে অনেকটা রহস্যময়, কিন্তু তাকেও আমরা মেয়ে দিয়ে ইমপ্রেস করতে পারবো না। অতঃপর নিবিড়ের ছবি টেবিলে রেখে বলে, শুনেছি ছেলেটা প্লে বয় টাইপের ছিল। যেহেতু অনেক মেয়ের সাথেই তার চলাফেরা ছিল, সেহেতু সে মেয়েদের একটু হলেও চেনে, তাকেও মেয়ের ফাঁদে ফেলাটা কঠিন হবে। অতঃপর সাকিবের ছবি টেবিলে রেখে বলে, ওর নাম সাকিব, ছেলেটা নতুন এসেছে ওখানে, শুনেছি চাকরির জন্যই শহরে এসেছে, কিন্তু আমরা কেউই জানি না সে কেমন। অতঃপর তুষারের ছবি টেবিলে রেখে বলে, ওর নাম তুষার, কিছুটা বোকা ও সরল প্রকৃতির সে। আর এই ধরনের ছেলেরা অনেকটাই আবেগপ্রবণ হয়ে থাকে। এসব বলদ ছেলেরা তাদের প্রিয়তমার জন্য জীবন দিতেও প্রস্তুত হয়ে যায়। সো আমাদের প্রথম টার্গেট তুষার। তার সরলতার সুযোগ নিবে, তাকে যেভাবেই হোক ইমপ্রেস করে নিজের করে নিবে, প্রয়োজনে তার সাথে বিছানায় যাবে, যেভাবেই হোক তাকে মন্ত্রমুগ্ধ করবে। সম্মতিসূচক মাথা নাড়ে স্নিগ্ধা। বিদ্যুৎ আঙুলের চিকন মতো কিছু একটা কাপড়ে মুড়িয়ে স্নিগ্ধার হাতে দিয়ে বলে, এই বিষের পাওয়ার এতটাই তীব্র, যার এক ফোঁটাও 30 সেকেন্ডের মাঝে একটা মানুষের জীবন কেড়ে নিতে পারে। এটা নিয়ে তাদের বাসায় প্রবেশ করবে, তাদেরকে মুগ্ধ করে রান্নাঘর অব্দি নিজের অবস্থান শক্ত করে নেবে, তাদের বিশ্বাস অর্জন করবে। অতঃপর আমার আদেশের অপেক্ষায় থাকবে। স্নিগ্ধা হাতে নেয় সেটা। খানিকটা সময় নীরবতায় কাটলে বিদ্যুৎ তার 2 বাহু চেপে ধরে পুনরায় বলে, তুমি স্নিগ্ধা, আমার সুন্দরী বিষধর সাপ। মধু হয়ে তাদের বাসায় প্রবেশ করবে, অতঃপর বিষ হয়ে তাদের শরীরে। কিচেনে দাঁড়িয়ে রইল মধু। বিদ্যুতে দেওয়া সাদা কাপড়ে মোড়ানো বিষটা এক পলক চেয়ে নিল। অতঃপর রাজ, তুষার, ফরিদানটির দিকে রহস্যময় দৃষ্টি বুলিয়ে মৃদু হাসলো সে। খালি চায়ের কাপ নিয়ে ফরিদানটিকে কিচেনের দিকে এগিয়ে আসতে দেখে বিষয়টা লুকিয়ে নেয় সে। খালি চায়ের কাপ নিয়ে ফরিদানটিকে কিচেনের দিকে এগিয়ে আসতে দেখে বিষয়টা লুকিয়ে নেয় সে। অতঃপর স্নিগ্ধা থেকে মধুতে রূপ নিয়ে অসহায় ভঙ্গিতে দৃষ্টি নত করে দাঁড়িয়ে রইল নিশ্চুপ।
রাইসার হাত শক্ত করে চেপে ধরে আছে রুশান, যেন ছেড়ে দিলেই অনেক দূরে হারিয়ে যাবে রাইসা। সিঁড়ির প্রতি ধাপে পায়ের হালকা শব্দে আগমনের জানান দিয়ে নিচে নামে দুজন। পরিবারের সকলে উপস্থিত সেখানে। যদিও হৃদ হসপিটালের উদ্দেশ্যে বের হচ্ছিল, ছেলেকে দেখে থামলো সে। রুশান ভাই, কি করছেন এসব? পাগল হলেন নাকি? আটকানোর মতো করে রুশানের হাত চেপে ধরে রাইসা, চোখে মুখে তীব্র লাজুকতা, যেন সবটা আন্দাজ করতে পেরে লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছে তার। কিন্তু তার বাধাকে উপেক্ষা করে বাবা মায়ের সামনে দাঁড়ায় রুশান। নম্র স্বরে সোজাসাপটাভাবে বলে, বাবা, পরশুই রাইসাকে বিয়ে করতে চাই আমি। পাশ থেকে ছেলের কথা শুনে আরশি একটা শ্বাস ছেড়ে বলে, দেখো কাণ্ড, লাজ শরমের মাথা খেয়েছে এই ছেলে। সবার সামনে কীভাবে নির্লজ্জের মতো বিয়ের কথা বলে বেড়াচ্ছে। তবা তবা বলেই সবাই বসে পড়ে আরশি, যেন গুরুত্বপূর্ণ কিছু শোনার আশা করে হতাশ হয়েছে সে। পাশ থেকে সরু চোখে ছেলের দিকে তাকায় হৃদ, স্বাভাবিক স্বরে বলে, ভেবে বলছো তো? তোমরা যদি ভালো মনে করো তাহলে এটাই আমার সিদ্ধান্ত বাবা। পাশ থেকে আরশি পুনরায় বলে, পরশুই কেন? আগামীকাল থেকে রোজা, 1 মাস পর বিয়েটা হলে সমস্যা কি? হৃদ বুঝতে পারে আরশির কথার মানে। সারাদিন রোজা রেখে সন্ধ্যার পর ক্লান্ত থাকবে সকলে, এত কিছুর মাঝে বিয়ের আয়োজনটা মানানসই নয়। বিষয়টা ভাবতেই তিনি ছেলের দিকে চেয়ে বলে, তোর মা বলতে চাইছে রোজার মাঝে বিয়ের আয়োজন করা ঠিক হবে না। আমারও সেটাই ভালো মনে হয়। বাবার কথা শেষ হতেই রুশান বলে, অনুষ্ঠানে দরকার নেই বাবা, সেটা না হয় পরে সবাইকে দাওয়াত করে খাইয়ে দিব। এর আগেরবার কি হয়েছিল মনে নেই? যাই হোক, আমি চাই না আর এমন কিছু হোক। আপাতত পারিবারিকভাবে সাদামাটা আয়োজনে সম্পন্ন হবে বিয়েটা। লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রাইসা, যেন এমন একটা পরিস্থিতির সম্মুখীন হওয়ার আগে ফ্লোর ফেটে সে পাতালে চলে গেলেই ভালো হতো। তাও অন্তত এমন পরিস্থিতির সম্মুখীন হতো না। ছেলের কথায় ভাবান্তর হয়ে কিছুক্ষণ নিশ্চুপ রইল হৃদ। অতঃপর ছেলের কাঁধে আলতো স্পর্শে বলে, ঠিক আছে, এই ব্যাপারে ফেরার পর কথা বলবো। বলেই সবাইকে বিদায় জানিয়ে বের হওয়ার জন্য পা বাড়ায় হৃদ। কপালে হাত রাখে আরশি, হয়তো ভাবছে এমন নির্লজ্জ ছেলে দুনিয়াতে দ্বিতীয়টা আছে কিনা সন্দেহ। সবার সামনে লাজ শরমের মাথা খেয়ে বিয়ের জন্য পাগল হয়ে গেছে একদম। তালুকদার বাড়ির চারপাশে ঘিরে আছে গার্ডরা, নীরব পায়ের টহল দিচ্ছে তারা। বাড়ির একপাশে এক ঝাঁক কবুতর, যেন পালক ছড়ানোর সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় কবুতরগুলো এখানে। সেগুলো সামনে গিয়ে গমছিটাতে ব্যস্ত শুভ। যদিও শুভ এগুলো দেখাশোনা করে না, তার জন্য আলাদা মানুষ রাখা আছে। তবুও মাঝে মাঝে অবসর সময় কাটাতে তাদের মাঝে যোগ দেয় সে। তারের উপর বসে থাকা সাদা কালো কবুতরের ঝাঁক উড়ে এসে ঘিরে ধরে শুভকে, যেন মুহূর্তটা ক্যামেরাবন্দি করার মতোই সুন্দর। ব্যালকনির এক কোণে বসে সেদিকটায় চেয়ে আছে আরোহী, যেন ছাকবাঁধা কবুতরের পাখা ঝাপটানোর মুহূর্তটা উপভোগ করছে সে। হাতে 2টা কাগজ, একটা তার মায়ের প্রতিচ্ছবি আঁকা সেই কাগজটা, অন্যটা রাজের প্রতিচ্ছবি আঁকা। মায়ের ছবিটার উপর হাত বুলায় সে, শান্তস্বরে বলে, কবে ফিরবে আম্মু? নাকি আমাকে অপেক্ষাই করাবে শুধু? আর কি ফিরে আসবে না? বলেছিলে আমার জীবনে বসন্ত আসবে, হয়তো সেই কাঙ্ক্ষিত সময়টা এসে গেছে আম্মু। হ্যাঁ, বসন্ত এসেছে আমার জীবনে, তুমি দেখে যাবে না? তোর জীবনে কেমন বসন্ত এসেছে রে আরোহী। বলেই ব্যালকনিতে উপস্থিত হয় অবনী। আচমকাই এমন কিছু ঘটায় ছবিগুলো লুকানোর সময় পায়নি আরোহী। তার হাতে থাকা মায়ের ছবির সাথে রাজের ছবিও ধরা পড়ে যায় অবনীর দৃষ্টিতে। অবাক হয় অবনী, আরোহীর দিকে চেয়ে বলে, রাজ স্যারের ছবি এঁকেছিস? তার মানে? চুপ রইল আরোহী। অবনী পুনরায় বলে, আমার এমনটাই সন্দেহ হয়েছিল। হসপিটালে ছুটে যাওয়া, স্যারের কোচিংয়ে ভর্তি হওয়া, রেগুলার ক্লাস করার জন্য পাগল হয়ে ওঠা, কারণটা তাহলে এটাই? এক হাতে হালকা করে অবনীর মুখ চেপে ধরে আরোহী, ফিসফিস করে বলে, আসতে বল, কেউ শুনে ফেলবে। থামলো না অবনী, আরোহীর থেকে নিজেকে ছাড়িয়ে এনে এসে চেহারায় খানিকটার চাপার রাগ ফুটিয়ে বলে, তুই কি জানিস না ভাইয়া তোকে কত ভালোবাসে? আর তা উপেক্ষা করে ভাইয়াকে ঠকাচ্ছিস তুই? ছি আরোহী। এই মুহূর্তে কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না আরোহী। অবনীকে কি বলা উচিত হবে তার ভাই কতটা জঘন্য মানুষ? না, বিবেকে বাঁধল তার। তাকে নিশ্চুপ দেখে অবনী ফের বলে, এটা একদমই ঠিক হচ্ছে না আরোহী। ভাইয়া জানলে কি করে বসবে আমি নিজেও জানি না। জানবে কিভাবে? আরোহীর সহজ প্রশ্ন। বিপরীত অবনী বলে, আমি সব বলে দিব কিভাবে তুই ভাইয়াকে ঠকাচ্ছিস। কিছুক্ষণ নিশ্চুপ রইল আরোহী, অতঃপর শান্ত হয়ে বলে, যা বলে দে। আমিও বলে দিব। খানিকটা কৌতূহল জন্ম নেয় অবনীর চেহারায়, সেই সাথে অবাক হয়ে প্রশ্ন করে, কি বলবি? তার কৌতূহলের বিপরীতে আরোহী পুনরায় শান্তস্বরে বলে, তোর আর শুভ ভাইয়ের কথা, আমাদের মাঝে কিছুই নেই। আরোহী বলল, কিন্তু তুই শুভ ভাইকে পছন্দ করিস এবং ভালোবাসিস, এটা আকাশ ভাইয়ের কানে গেলে কি হবে বুঝতে পারছিস? চুপসে গেল অবনী। মুহূর্তেই দমে গেল তার সব রাগ, যেন কঠিন পদার্থ তরলের রূপ নিয়েছে। কবুতরের মাঝে দাঁড়িয়ে থেকে শুভর দিকে তাকায় আরোহী, অতঃপর বলে, বেচারা শুভ ভাই, এটা জানার পর তোর উপর দিয়ে তো শনি বয়েই যাবে, সেই সাথে নির্দোষ শুভ ভাইও হয়তো তোর কারণে প্রাণ হারাবে। তার কথা শেষ হতেই অবনী বলে, আচ্ছা ভাইয়াকে কিছু বলবো না, তবে তুইও মুখ বন্ধ রাখবি। অবনীর হার মেনে যাওয়া দেখে মৃদু হাসে আরোহী, চেহারায় সেই হাসির ছাপ ধরে রেখে বলে, আমি হয়তো সরল, তবে এতটাও আহাম্মক নই। কিভাবে কাটা দিয়ে কাটা তুলতে হয় তা আমার ভালোই জানা আছে।
মাই ডিয়ার অবনী তালুকদার। এদিকে বাড়িতে আসা মধু নামের মেয়েটার সাথে খুব ভাব জমেছে সাকিবের। আজ ইন্টারভিউ নেই, কোথাও জব খোঁজার জন্য বের হয়নি, তাই বাড়িতেই আছে সে। বসে আড্ডায় ব্যস্ত সেই মধু নামের মেয়েটার সাথে। এর মাঝেই তুষারের আগমন ঘটে সেখানে। মধুর সাথে সাকিবকে দেখে খানিকটা রাগ অনুভূতি হয়। ধীর পায়ে সাকিবের পেছনে গিয়ে দাঁড়ায় সে। মধু তাকে লক্ষ্য করলেও সাকিব লক্ষ্য করেনি। সে একই তালে কথা বলে চলেছে মধুর দিকে চেয়ে। আচমকাই মাথায় থাপ্পড়ের আঘাতে হচকচিয়ে পেছনে ফিরে তাকায় সে। তাকাতেই তাকে চুল ধরে টেনে দাঁড় করায় তুষার। মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলে, অযথা এখানে বসে থাকার কোনো মানে হয় না, যা আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আয়। তোর চা তুই বানিয়ে খা, আর অযথা মনে হলে এখানে আসলি কেন? পাশ থেকে মধু তাদের দুজনের দিকে চেয়ে বলে, আচ্ছা আপনারা বসুন, আমি বানিয়ে আনছি। বলেই যাওয়ার জন্য প্রস্তুত হয় মধু। তাকে বাধা দেয় তুষার। অতঃপর সাকিবের ঘাড়ে হাত রাখে সে। এক হাতে সাকিবের গলা জড়িয়ে মধুর দিকে চেয়ে বলে, না না, আপনাকে কষ্ট করতে হবে না। বলেই সাকিবের দিকে তাকায় তুষার। এক হাতে গলা জড়িয়ে থাকলেও অন্য হাতে সাকিবের গালে ছোট করে একটা চট দিয়ে বলে, তাছাড়া সাকিব খুব ভালো চা বানাতে পারে, তাই না সাকিব? চিপায় পড়ার মতো একটা লুক নেয় সাকিব। অতঃপর হালকা জোরপূর্বক হেসে বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তুষার আবারও হালকা করে সাকিবের গালে থাপ্পড় দিয়ে বলে, এই তো গুড বয়, যাও গিয়ে সুন্দর করে 2 কাপ বানাবে, আর তুমি খেলে 3 কাপ। যাও গুড বয়, সময় নষ্ট করো না। চোখে মুখে খানিকটা বিরক্তি নিয়ে চলে গেল সাকিব। তুষার বসলো মধুর পাশে, যেন মধুর সাথে কথা বলার জন্যই সাকিবকে সাইড করে দিয়েছে সে। কিছুটা আড়ালে এসে দাঁড়ায় সাকিব, উকি দিয়ে তাকায় দুজনের দিকে। সবটা স্বাভাবিক হতেই মধু বলে, আপনার ফ্রেন্ডের কথাগুলো কিন্তু খুব সুন্দর, ভালোই ফ্লার্ট করতে পারে। তুষার বলে, আপনি আবার ভুলেও গলে যাবেন না। সাকিব সব মেয়েদের সাথেই এমন করে, লম্বা খাটো মোটা চিকন সব মেয়েই পেছনে পড়ে থাকে সে, পরে আবার ভুলে যায়। আড়াল থেকে সব শুনেই অবাক হয় সাকিব। সব মেয়েদের সাথে কবেই ফ্ল্যাট করতে গেল সে। ভাবতেই মধু পুনরায় বলে, আপনি ওকে যেভাবে মারছিলেন মনে হচ্ছিল আপনারা খুব ভালো বন্ধু, তাই না? মধুর কথা শেষ হতেই তুষার বলে, হ্যাঁ আমরা ছোটবেলার বন্ধু। ছোটবেলায় তোকে সকাল বিকাল থাপড়াইতাম, দুজন মিলে কুস্তি লড়তাম, সেখানেও মার খেত খুব। তবে এখন বড় হয়েছে, তাই একটু কম মারি। এসব শুনেই হালকা করে জিভে কামড়ায় সাকিব। বিড়বিড় করে আঞ্চলিক ভাষায় বলে, হালার ভূত হালা দেখে মানিজ্জত সব খাইবো। খাড়া, তার আগে তোর মানিজ্জত ন খাইলে আর নামও সাকিব ন। বলেই ফোন হাতে নেয় সাকিব। কিছু একটা সেন্ড করে তুষারের ফোনে। নোটিফিকেশন পেয়েই কথা থামিয়ে ফোন হাতে নেয় তুষার। দেখে সাকিব একটা ভিডিও পাঠিয়েছে, টিকটকের মতো, নিচে মেসেজ লেখা। এগুলো মেয়েদের ইমপ্রেস করার ক্ষেত্রে মারাত্মক ভূমিকা রাখে। মেসেজ পড়েই ভিডিওতে টাচ করে তুষার। মেয়েদের ইমপ্রেস করার কি এমন কথা তা জানার কৌতূহল জাগলো খুব। কাজে লাগলে খারাপ কি? ভিডিও অন করেই ফোন কানের সামনে ধরে তুষার, কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। খুব আস্তে আস্তে কথা বলছে কেউ একজন। শোনার জন্য ফোনের ভলিউম বাড়ায় সে। কয়েক সেকেন্ড পার হতেই একটা মেলি কণ্ঠে অশ্লীল কিছু ভেসে আসতে শুরু করে। তাড়াতাড়ি ফোন অফ করতে চেয়েও ব্যর্থ হচ্ছে তুষার। আহাম্মকের মতো মধুর দিকে তাকিয়ে পুনরায় ফোনের দিকে তাকায় সে। পাশ থেকে মধু হাসি থামাতে নিজ হাতে মুখ চেপে ধরে উঠে চলে গেল সেখান থেকে। এমন বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়ে মুখ ঢেকে নেওয়ার মতো এই হাত কপালে ঠেকায় তুষার। কনুইটা হাঁটুতে ছুঁইতে নিচের দিকে চেয়ে থাকে তীব্র লজ্জা ও হতাশা নিয়ে। বিকেল হয়ে এলো। রোদ্রের তাপ কমে সূর্যটা হেলে পড়েছে পশ্চিম আকাশে। কোচিং শেষ করে বের হয় সব স্টুডেন্ট। কারো মাঝে বাড়িতে যাওয়ার তারা, আবার কেউ ঘুরে ফিরে বিকেলটা উপভোগ করতে ব্যস্ত। আগামীকাল থেকে কোচিং 1 মাস বন্ধ, অথবা সবাইকে নিয়ে হয়তো এটাই রাজের শেষ ক্লাস নেওয়া। বের হতেই বাইরে আরোহীকে দেখতে পেয়ে চমকালো রাজ, কারণ আজ আরোহীদের ক্লাস ছিল না। তাহলে এখানে কি করছে এই মেয়ে? রাজকে দেখেই এগিয়ে আসে আরোহী। রাজ কিছু বলার আগেই সে বলে, আপনাকে আমার কিছু বলার আছে। রাজ স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে রইল, চেহারার মৃদু গম্ভীরতা ধরে রেখে বলে, হ্যাঁ বলো। আরোহী আশেপাশে একবার দৃষ্টি বুলিয়ে বলে, কথাটা খুব গুরুত্বপূর্ণ স্যার। একপাশে গিয়ে দাঁড়ায় দুজন। আরোহীর চেহারায় খানিকটা ইতস্তবোধ প্রকাশ পাচ্ছে। যদিও চেহারা হিজাব ও মাস্কে আড়াল করে রেখেছে, তবুও ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তা। রাজ বলে, মনে হয় কিছু বলতে চেয়েছিলে। চোখ বুজে নিলেও আরোহী কয়েক সেকেন্ড সময় নিয়ে মনের সাহস জগিয়ে নেয় সে। অতঃপর দম নিয়ে আচমকায় বলে উঠে, আপনি আমায় পছন্দ করেন তাই না? রাজ বলল, হ্যাঁ আমি আমার সব স্টুডেন্টদেরকেই পছন্দ করি। আরোহী বলল, আসলে তা বলিনি। রাজ বলল, তাহলে? থামলো আরোহী। খানিকটা সরু চোখে রাজের দিকে চেয়ে থেমে থেমে বলে, সামথিং স্পেশাল মানে। বাকিটা বলার আগেই তাকে থামায় রাজ। ভ্রুকুচকে বলে, এই বাচ্চা মেয়ে, মাথা ঠিক আছে তোমার, নাকি এটাও ডেয়ার হিসেবেই ধরে নিব? না। কথার পিঠে কথা বলে থামে আরোহী। কিছুটা সময় নিয়ে বলে, সিরিয়াসলি বলছি, সেদিন দেখেছি আমি। আমার দেওয়া চিঠিটা নিজের সাথে রেখে দিয়েছিলেন, তারপর আমি ডেয়ার ছিল বলার পরই তা ফেলে দিয়েছিলেন। কেন রেখেছিলেন ওটা? রাজ বলল, এমনি রেখেছিলাম, পরে আর মনে ছিল না দেখে পকেটেই রয়ে গিয়েছিল। এটা কোনো যৌক্তিক কারণ হতে পারে না।
বলেই থামে আরোহী। রাজের চোখের দিকে এক পলক চেয়ে দৃষ্টি নত করলো, অতঃপর পুরোপুরি শান্তস্বরে বলে, চিঠির কথাগুলো সত্যিই ছিল, ঘাবড়ে গিয়েছিলাম, আমাকে খারাপ মেয়ে ভাববেন মনে করে তাই, কিন্তু যখন দেখলাম আপনার বলার ডেয়ার ও ক্ষমা চাওয়ার কথাগুলোর সাথে আপনি পরপর শ্বাস নিচ্ছিলেন আর শেষের চিঠিটা সমুদ্রে ছুঁড়ে ফেললেন, তখন শিওর হলাম আপনিও আমাকে পছন্দ করেন। যেন তীব্র বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায় রাজ। প্রসঙ্গ এড়াতে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বলে, এই সব কিছুই তোমার মনের ভুল, এসব উল্টাপাল্টা না ভেবে নিজের লাইফ নিয়ে সিরিয়াস হও। বলেই চলে যাওয়ার জন্য কয়েক পা এগিয়ে যায় রাজ। আচমকাই পেছন থেকে আরোহী বলে ওঠে, আর আমার রুমালটা? থমকে দাঁড়ায় রাজ, যেন চরমভাবে বিস্মিত হয়েছে সে। রুমাল মানে? কি বলছে এই মেয়ে? ভাবতেই পেছনে ফিরে তাকায় সে। আরোহী তার দিকে চেয়ে বলে, আমি একজন খুদে আর্টিস্ট, আর আর্টিস্টরা কখনো যা একবার দেখে তা যুগ যুগ পর দেখলেও চিনতে ভুল করে না। আর যদি হয় সেটা প্রিয় মানুষের মুখ, তার সেই তীক্ষ্ণ দৃষ্টি যা আমাকে তার মায়ে আবদ্ধ করেছে, সেই চোখ জোড়া চিনতে আমি কি করে ভুল করি বলুন তো? রাজ এক দৃষ্টিতে চেয়ে আছে আরোহীর দিকে। দেখে খুব সহজ সরল মনে হয় এই মেয়েটাকে, কিন্তু প্রকৃত অর্থে এই সরল মেয়েগুলোই সবচেয়ে তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হয়ে থাকে। আরোহী যেন তারই সাক্ষাৎ প্রমাণ। রাজকে নিশ্চুপ দেখে আরোহী পুনরায় বলে, সেই রাতে প্রথম দেখায় রুমালটা নিয়েছিলেন আপনি। জানি ওটাও আপনি নিজের কাছে যত্ন করে রেখে দিয়েছেন, কারণ আপনি বলেছিলেন যখন আমাদের দ্বিতীয়বার সাক্ষাৎ হবে তখন আমাকে ফিরিয়ে দিবেন সেটা। আমি অপেক্ষায় ছিলাম, তারপর আমাদের বহুবার সাক্ষাৎ হয়েছে, কিন্তু আপনি আপনার কথা রাখেননি মাস্টারমশাই।